আওয়ামী লীগের ফেরার পথ কি প্রশস্ত হলো, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। আওয়ামী লীগ নিয়ে আসলে কথা বলতেই হবে, কথা না বললে সেটি হবে না। বাংলাদেশের রাজনীতি মানে, বাংলাদেশের রাজনৈতিক দল মানে আওয়ামী লীগ ছাড়া কল্পনা করা যায় না। বাংলাদেশের রাজনীতির ইতিহাস লেখা যাবে না, বাংলাদেশের জন্মের ইতিহাস অস্বীকার করতে হবে। এজন্য আওয়ামী লীগের আলোচনা, আপনি যে দল যে মতের হন না কেন, আপনার শুনতে খারাপ লাগুক ভালো লাগুক, আওয়ামী লীগের আলোচনা আসতেই হবে। আমি যে আলাপটি করছিলাম যে আওয়ামী লীগ ফেরবার পথ কি প্রশস্ত হয়েছে, কিংবা আওয়ামী লীগ কি দেশে আছে, আওয়ামী লীগ ফিরছে, আমি তো বলবো আওয়ামী লীগ আছে। আওয়ামী লীগ ফিরবে না কেন? খুব জোরালোভাবে আওয়ামী লীগ ফিরছে। আওয়ামী লীগকে আপনি কি চাইলেই বাদ করে দিতে পারবেন, বাতিল করে দিতে পারবেন? বিগত 7 মাসে আওয়ামী লীগ আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। আজকেই আপনি দমন পীড়ন বন্ধ করুন, আইন শৃঙ্খলা বাহিনীকে বলে দিন যে আওয়ামী লীগের উপরে কোনো অত্যাচার করা হবে না। দেখুন আওয়ামী লীগের শক্তি কাকে বলে, দেখুন আওয়ামী লীগের জনপ্রিয়তা কাকে বলে। আপনারা দেখছেন বিভিন্ন জায়গায়, আমরা দেখছি, তবুও অস্বীকার করছি যে আওয়ামী লীগ অস্বীকৃতিপূর্ণ একটি প্ল্যাটফর্ম, একটি দল। আমি যে মুহূর্তে আপনাদের সামনে কথা বলছি, ঠিক তার কদিন আগে 26শে ফেব্রুয়ারি আজকে আপনাদের সঙ্গে কথা বলছি, 24শে ফেব্রুয়ারিও একটা খবর পেলাম যে সেটি খবরটা ছোট, যে চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন হলো। সেই নির্বাচনেও আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। আইনজীবী সমিতির নির্বাচন সারা বাংলাদেশে যেগুলো হয়েছে সেগুলোর প্রায় বেশিরভাগ আওয়ামী লীগ জয়লাভ করেছে। চাঁপাইনবাবগঞ্জ কিংবা রাজশাহী, নওগাঁ এসব কোন এলাকা? আপনি যদি 2009-এর ইলেকশনের আগে ফিরে যান, সেই অঞ্চলগুলোকে বলা হতো কিন্তু বিএনপি জামাতের ঘাঁটি, বিশেষ করে বিএনপির ঘাঁটি বলা হতো। চাঁপাইনবাবগঞ্জকে বিএনপির ঘাঁটি বলা হয়। সেখানে আওয়ামী লীগের জয় কেন, নিরঙ্কুশ জয় কেন আইনজীবী সমিতির নির্বাচনে? তাহলে কি আপনি আওয়ামী লীগকে অস্বীকার করতে পারবেন? কোনোভাবেই পারবেন না। আওয়ামী লীগ আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। আরেকটি কথা আপনাদের মনে আছে নিশ্চয়ই, নরেন্দ্র মোদী ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্র সফর করে দেশে ফিরলেন 15ই ফেব্রুয়ারি শনিবার। ঠিক মাঝখানে একদিন গ্যাপ দিয়ে সোমবার রাতে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা অনলাইনে ভার্চুয়ালি যুক্ত হলেন আওয়ামী লীগের ফেসবুক পেজে, এবং সেখানে যুক্ত হয়ে অত্যন্ত দৃঢ় কণ্ঠে, দৃঢ়তার সাথে বললেন যে তিনি দেশে ফিরবেন এবং তিনি অপরাধীদের বিচার করবেন। তিনি সেই ভার্চুয়ালে অংশ নিয়েছিলেন, বিশেষ করে পুলিশ সদস্যদের উপরে যে অত্যাচার হয়েছে, যে হত্যাকাণ্ড হয়েছে, সেই পুলিশ সদস্যদের পরিবারের দুঃখ কথা শুনতে যুক্ত হয়েছিলেন। সেই পরিবারগুলোকে সান্ত্বনা দেবার জন্য শেখ হাসিনা বলেছিলেন যে আমি দেশে ফিরব এবং অপরাধীদের বিচার করব। আল্লাহ আমাকে এই বিচার করবার জন্যই হয়তো বেঁচে রেখেছেন। অত্যন্ত দৃঢ় কণ্ঠে শেখ হাসিনা কিন্তু বলেছেন। শেখ হাসিনা কেন বললেন? নরেন্দ্র মোদী ফিরে এলেন দুদিন আগে, ঠিক দুদিন পরে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বললেন যে আমি দেশে ফিরব, দেশে ফিরে অপরাধীদের বিচার করব। দৃঢ় আশাবাদ ব্যক্ত করলেন। সবকিছুর একটা করে কার্যকরণ আছে। আবার এই যে মুহূর্তে কথা বলছি তার ঠিক একদিন আগে বাংলাদেশের এই মুহূর্তে আমি বলবো নিয়ন্ত্রক বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি 25 ফেব্রুয়ারি এক অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন, এবং এই বক্তব্যে আওয়ামী বিরোধী শিবিরে, বিরোধী প্ল্যাটফর্মে একটা দারুণ ভীতির সঞ্চার হয়েছে। জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন যে নির্বাচনটি কতদিনের মধ্যে, আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন, এবং নির্বাচনটি হতে হবে ইনক্লুসিভ, অন্তর্ভুক্তিমূলক। আমি গতকালকের বক্তব্যে বলেছি যে ইনক্লুসিভ কার জন্য, অন্তর্ভুক্তিমূলক কার জন্য? আওয়ামী লীগের জন্য। কারণ আপনারা যে সব রাজনৈতিক দল আছেন, প্রধান রাজনৈতিক দল বিএনপি শুধু আছেন, আওয়ামী লীগ নেই। তাহলে আওয়ামী লীগ যদি না থাকে তাহলে নির্বাচনটি ইনক্লুসিভ কিভাবে হয়? তাহলে সেনা প্রধান কি কোথা থেকে বার্তা পেলেন? তার নিজের বিবেচনা, আন্তর্জাতিক বার্তা, সেই থেকে তিনি কি বললেন যে ইনক্লুসিভ নির্বাচন? এবং আরেকটি বিষয় আমার একটু বলতেই হয় যে আমি বরাবরই
সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নেতিবাচক মনে করতে পারি না এখন পর্যন্ত। অনেক আওয়ামীপন্থী অনেকে বলেন যে জেনারেল ওয়াকারুজ্জামান মির্জাফর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় এবং সেনাপ্রধান হিসেবে তিনি আওয়ামী লীগের সাথে বিট্রে করেছেন। আমারও কখনো কখনো মনে হয়, আমিও কখনো কখনো দ্বিধান্বিত হই যখন মনে আসে সেনাপ্রধান আমাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো, সেনাবাহিনী আমাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো, গণভবন, সংসদ ভবন কিংবা ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর সেনাবাহিনী রক্ষা করতে পারেননি, এর দায় সেনাপ্রধান এড়াতে পারেন না। এগুলো যখন মনে হয় তখন আমারও খটকা লাগে, কিন্তু আমি সত্যিকার অর্থে দৃঢ়ভাবে সেনাপ্রধানকে দোষারোপ করতে পারি না। এখন পর্যন্ত দোষারোপ করবার মতো পরিস্থিতি আমার মনের ভেতরে জাগেনি। আমি নিশ্চিত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পরিস্থিতির শিকার। এই যে গত 6 মাস 7 মাসে যে ঘটনাগুলো ঘটেছে, তিনি অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারেননি যে তার ওই যে বললাম বিশেষ কোনো পরিস্থিতির শিকার, বিশেষ কোনো ষড়যন্ত্রের শিকার। 25 ফেব্রুয়ারি সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন সেখানেও তিনি অনেক কথা বলেছেন। সেনাবাহিনীকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে, সেনা প্রধানকে মুখোমুখি করা হচ্ছে, এবং ভেতরে ভেতরে আরো ঘটনা আছে, দুর্ঘটনা আছে। সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্রও হয়েছে। সবকিছু তো আর প্রকাশ্য বলা যায় না। এসব ট্যাকেল করতে গিয়ে এমনকি 5 আগস্ট থেকেই তারা নানা পরিস্থিতি ট্যাকেল করতে হয়েছে। আপনি একবার চিন্তা করুন, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যদি মির্জাফরি হতো, চূড়ান্ত বিট্রেই যদি করত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপদে সামরিক যান, এই সেনাবাহিনীর যানবাহনে চড়ে তিনি নিরাপদ আশ্রয়ে চলে যেতে পারতেন না। ওই গণভবনে তিনি হত্যার শিকার হতেন, অথবা শেখ হাসিনা, শেখ রেহানা আজকে জেলে অন্তরীণ থাকত, এবং এই যে একটি দখলদার সরকার কিংবা জামাত শিবির তারা অতি দ্রুত তাকে বিচারের আওতায় আনত। এখন তো শেখ হাসিনাকে বিচারের আওতায় আনবারও সুযোগ নেই তাদের, কিংবা ওই সময় তারা হত্যা করতে পারেনি। সেখানে হাসিনাকে বাঁচিয়েছেন। এত আপত্তি, এত বাধা, এত কিছুর পরেও আমি বলবো সেনাবাহিনী এবং সেনাপ্রধানের দূরদর্শিতায় বাঁচিয়ে দিয়েছেন। আপনারা নিশ্চয়ই ভারতীয় সেনাবাহিনীর প্রধানের উপেন্দ্র দ্বিবেদীর একটি স্টেটমেন্টের কথা শুনেছিলেন, যে তিনি বলেছিলেন 5 আগস্ট আমাদের প্রতিনিয়ত যোগাযোগ হচ্ছিল বাংলাদেশের সেনাবাহিনী প্রধানের সাথে। আমি এসব নানা কারণে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে মির্জাফর মনে করতে পারি না। আমি যেটি বলছিলাম যে আওয়ামী লীগ প্রাসঙ্গিক হয়ে উঠছে, আওয়ামী লীগ ফিরছে এবং আওয়ামী লীগ আছে। আওয়ামী লীগকে বাদ দিতে পারবেন না। গায়ে মানে না আপনি মোড়ল হতে পারবেন না। আপনি নতুন রাজনৈতিক দল আনছেন, আপনারা পুরনো জামাত শিবির আছেন, বিএনপিকে তো 12টা বাজিয়ে দিয়েছেন। আওয়ামী লীগকে বাদ দেবেন, বিএনপিকেও বাদ দিতে পারবেন না। ওই ঘুরে ফিরে বিএনপি আওয়ামী লীগে আসবে। নতুন নতুন অনেক কিছু করা যায়, কিন্তু আসলে সেগুলো কোনো কিছুই সম্ভব হবে না। কাজেই আওয়ামী লীগ যে আছেই, দেশে অবস্থান করছেই এবং বিপুল জনপ্রিয়তা নিয়ে অবস্থান করছে। অনেকে বলে যে পতিত সর্বশেষ গণ অভ্যুত্থানের মাধ্যমে পতিত কোনো সরকার ক্ষমতায় আসে না। বাংলাদেশে একটি নজির সৃষ্টি হবে, একটি নজিরবিহীন ঘটনা ঘটবে। বাংলাদেশে সারা পৃথিবীকে দেখিয়ে দেওয়ার, পৃথিবীতে উদাহরণ সৃষ্টি করবার মতো একটি ঘটনা ঘটবে, যে আওয়ামী লীগ ফিরে এসছে। সেই পরিস্থিতি ঘটবে। আমরা সেই পরিস্থিতি দেখতে পাচ্ছি, তীব্রভাবে দেখতে পাচ্ছি। হ্যাঁ, অনেক ক্ষেত্রে আওয়ামী লীগ নেতা কর্মী তাদের মনোবল ভেঙে যাচ্ছে, কঠিন ধৈর্যের পরীক্ষা দিতে হচ্ছে, অত্যাচার নির্যাতন সহ্য করতে হচ্ছে সারা দেশে। কিন্তু সুদিন আসছে, বেটার ডেজ উইল কাম এগেইন। সুদিন আবার আসবে।